ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলায় সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক নিশ্চয়ই জানেন যে ইতোমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। স্পেন এবং ফ্রান্স আগেই তারা শেষ চারে নিশ্চিত করেছিল। গতকাল রাত থেকে ভোর সকাল পর্যন্ত আর্জেন্টিনা এবং ইংল্যান্ড তারাও অনেকটা প্রত্যাশিতই বলা যায়, তবে বেশ একটা হার্ড ফট ছিল দলের জন্যই। তারাও নিশ্চিত করেছে তারা দুজনেই একে অপরের বিপক্ষে খেলবে দ্বিতীয় সেমিফাইনালে বুধবার। তার আগে মঙ্গলবার খেলবে ফ্রান্স এবং স্পেন। আমরা এই সেমিফাইনাল লাইন আপ নিয়ে আলোচনা করব আজকে যে দুটি ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলো নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আজকে আছেন নুরুজ্জামান নন, জাতীয় দলের গোলরক্ষক কোচ, এবং চঞ্চল ভাই, সবাই তাকে চেনেন, তিনি যুগান্তরের বিশেষ প্রতিনিধি হিসেবে আছেন। দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে। শুরু করতে চাই নয়ন ভাইকে দিয়ে। নয়ন ভাই, খেলা নিশ্চয়ই দেখেছেন, যেহেতু খুব বেশি আসলে খেলা বাকি নেই, কেউই মিস করতে চাইবে না যারা অন্ততপক্ষে ফুটবলের সাথে সম্পৃক্ত আছেন। কেমন দেখলেন, যদি আর্জেন্টিনা শেষে যেহেতু এই খেলাটা হয়েছে, আর্জেন্টিনাকে দিয়ে শুরু করা হয়, আর্জেন্টিনা এর আগের ম্যাচটাতেও বা এর আগেও কেপ ভার্দে থেকে শুরু করে গ্রুপ পর্বের নকআউট পর্বে ওঠার পর থেকেই প্রতিটা ম্যাচেই তাদের একেবারে ঘাম ঝরছে এবং শেষ দিকে এসে তারা আসলে চমক দেখাচ্ছে। আর্জেন্টিনা কত দূর যাবে বলে আপনার মনে হয়? না, কত দূর যাবে বলতে তারা কিন্তু অলরেডি সেমিফাইনালে উঠেছে এবং একটা স্টেপ বাকি ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য। আর্জেন্টিনা আসলে আপনি যেটা বলছিলেন যে লাস্ট দুইটা ম্যাচ এবং এই ম্যাচটাও বেশ স্ট্রাগল করেছে, তার অন্যতম কারণ হচ্ছে যে তারা 90 মিনিটসে কিন্তু সেইভাবে প্রাধান্য বিস্তার করতে পারেনি, যেটা আমরা দেখেছি গ্রুপে। বাট আমার কাছে মনে হয় যে স্ট্রাগল করলেও তাদের মেন স্ট্রেংথ হচ্ছে, আমার কাছে মনে হয় যে একটা টিমের চ্যাম্পিয়ন হতে হলে তার স্টার্টিং 11-এর পাশাপাশি তাদের যে বেঞ্চ আছে, রিজার্ভ বেঞ্চ, তারাও অনেক শক্তিশালী এবং সেইটারই কিন্তু প্রভাব এই তিনটে ম্যাচে আমরা দেখেছি। তো আমি বলবো যে মেসি আজকের ম্যাচে খুব বেশি আলো ছড়াতে পারেনি, স্পেশালি এবং 9 ম্যাচ পর আজকে তিনি গোলের দেখা পাননি। সো মেসিকে আমরা যেটা দেখেছি, বাট মেসি কিন্তু 8 মিনিট পরে বল পেয়েছেন আজকে, এবং 8 থেকে 10 মিনিট, এই 2 মিনিটের মধ্যে সে দুটো অ্যাটাকিং থার্ডে বল দিয়েছে এবং দুটো কর্নার থেকে একটা গোল করিয়েছে। সো দ্যাট ইজ মেসি। সো মেসি আপনাকে সবসময় খেলার দরকার নাই, একটা দুইটা তিনটা অ্যাকশনে তার জন্য যথারীতি তিনি ম্যাচ সেরাও হয়েছেন, যদিও তিনি গোল পাননি, কিন্তু গোল করিয়ে তিনি ম্যাচ সেরা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেসি 120 মিনিট খেলা, এই বয়সে এত হাই ইন্টেন্সিটি খেলা, সেটা। এবং আমি মনে করি যে মেসি আজকে কিন্তু চেঞ্জ হওয়ার কথা ছিল। মেসি স্পেশালি সেকেন্ড হাফের বা এক্সট্রা টাইমের যে খেলাটা হয়েছে, বাট স্কালোনি তার প্রতি অন্যরকম বিশ্বাস ছিল, কারণ এই ধরনের প্লেয়ার কিন্তু একটা পাস, একটা মুভমেন্টে কিন্তু অপোনেন্টকে তছনছ করতে সাহায্য করে। তো এনিওয়ে, তো আমরা ফাইনালি যেটা দেখলাম আসলে 2-1 হওয়ার পরে আসলে ওরা অল আউট ফুটবল খেলে, এবং অল আউট ফুটবল খেলে যেটা হয় যে তার ডিফেন্ডিং সিকিউরিটি কম থাকে এবং সেখান থেকে একটা গোল হয়। সো পরিষ্কার 3-1 ব্যবধানে জিতেছে আজকে। ঘটনাটাই ঘটেছে, আমরা দেখেছি যে একটা অসাধারণ গোল ছিল আসলে লতারো মার্তিনেজেরও। একটা সময়ে চঞ্চল ভাই আমরা দেখলাম যে এক্সট্রা টাইমে 4 জন স্ট্রাইকার বা ফরওয়ার্ড লাইনে আর্জেন্টিনার, একেবারে লোপেস থেকে শুরু করে লতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ এবং মেসি তো ছিলেনই, কিছুটা অবাক করা বিষয় ছিল কিনা আর্জেন্টিনা দলের জন্য। কাউকেই আসলে যাকে বদলি করা হয়েছে, হয়তো মিডফিল্ড থেকে চেঞ্জ করা হয়েছে, কিন্তু একেবারে স্ট্রাইকিং পজিশনে 4 জন ফুটবল খেলার খেলানো কিছুটা অবাক করা ছিল কিনা। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এবার বিশ্বকাপে কিন্তু আপনি দেখবেন 3-3-2-তে খেলছে। না, আমি বলতে চাচ্ছি, আপনি জাস্ট বলি আপনাকে, 3-3-2-তে এরকম গ্রুপ পর্বে 3 ম্যাচ, নকআউটে 3 ম্যাচ এবং সেমিফাইনাল ফাইনাল। গ্রুপ পর্বে 3 ম্যাচে চমৎকার খেলেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে 3 ম্যাচ কিন্তু সেই আর্জেন্টিনা আমরা পাইনি, এখন সামনে কিন্তু 2 ম্যাচ তাদের সামনে। এই কারণে কথা বললাম 3-3-2। আপনি কালকে সুইজারল্যান্ডের সাথে খেলা, আপনি ধরেন হারলেন তো বিদায়, তো সেক্ষেত্রে 4 জন স্ট্রাইকার পারলে তো পুরো 11 জন গোলকিপার সহ চলে আসার কথা ফরওয়ার্ড লাইনে, সেটা কোচের একটা তার থাকবে। কিন্তু আমার মনে হয় যে জিনিসটা, যে গ্রুপ পর্বে চমৎকার খেলার পরে কেন আর্জেন্টিনা এসে এই নকআউট পর্বগুলোতে এত মানে খাবি খাচ্ছে, ঘাম ঝরানো হচ্ছে, এইটা আমার যা ধারণা যে গ্রুপ ম্যাচে তাদের মধ্যে যে করার পর প্লেয়ারদের মধ্যে স্ট্যামিনার ঘাটতি কিনা, অথবা একটু আত্মহংকারে ভোগার একটা প্রবণতা আছে কিনা, অথবা দলগুলোকে খাটো করে দেখার কোনো আছে, এটাও তারা ভালো বলতে পারবে। কিন্তু আমার মনে হয় যে আর্জেন্টিনাকে আমরা দেখেছি গত বিশ্বকাপে, সে আর্জেন্টিনা কিন্তু এখন ওই আর্জেন্টিনা আমরা দেখতে পাচ্ছি না। এবং
এরা যেভাবে কেপ ভার্দে এবং আপনারা কালকে সুইডেনের সাথে সুইডেনের সাথে যেভাবে খেলছে এবং হারা দল আবার প্রাণ ফিরে পেরেছে, সেমিফাইনালে উঠেছে। আমার যা মনে হয় যে 3 ম্যাচের সেই ভুল ত্রুটি শুদ্ধে নতুন আর্জেন্টিনাকে আমরা দেখতে পারবো সেমিফাইনাল ফাইনালে। আমি কি একটা জিনিস অ্যাড করতে পারি? অবশ্যই। সো আপনি যেটা বলছিলেন যে 4টা স্ট্রাইকার, এটা খুবই একটা স্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয়েছে, কারণ স্কালোনি এখানে দেখেছেন যে 72 মিনিটসে তাদের একজন প্লেয়ার রেড কার্ড খায়। সো এরপরে কিন্তু প্রায় 50 মিনিট এডিশনাল টাইম সহ 50 মিনিট 10 জনে খেলছে। সো 10 জনের এগেনস্টে আপনি কোনো টিমেই চাবে না যে Defensive পেনাল্টি শুট আউটে যাওয়া, সেইটাই কিন্তু প্ল্যান ছিল। এবং 4 জন স্ট্রাইকার, তার মানে এই না যে 4 জনই একই সাথে স্ট্রাইকার যায়, তারা সমন্বয় করে মিডফিল্ড যেহেতু থাকে। তাদের মধ্যে এক ধরনের ভার্সেটিলিটি আছে, তারা পেছনেও খেলতে পারেন। সেই মানে 4 জন স্ট্রাইকার মেইন যে ফোকাসটা ছিল স্কালোনির, যে গোল স্কোরিং এবিলিটি বাড়ানো, এবং এই 4 জনের কিন্তু যে কোনো সময় যে কোনো সিচুয়েশন থেকে গোল করতে পারে, এবং সেই লক্ষ্য কিন্তু আমার কাছে মনে হয়েছে, এবং সেই লক্ষ্যে কিন্তু সে আমার কাছে মনে হয় কিন্তু একটা জিনিস কি আমি যেটা win মনে করেছে। সেটা ঠিক আছে, কিন্তু আর্জেন্টিনাই বড় দল আমি এই বিশ্বকাপে দেখবেন যে শেষ পর্যন্ত কিন্তু বড় দলগুলোরই কিন্তু জয়কার। এবং খুব ইন্টারেস্টিংলি প্রথমবারের মতো র্যাঙ্কিং এর টপ 4টা দল, 4টা Ranking দলই 1 2 3 4 এটা 4টা দলই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ইতিহাসে এবং প্রথম। যেভাবে ফিফা চেয়েছিল যে তারা যেন 1-এর সাথে 2 যেন সেমিফাইনাল না হয়, 3-এর সাথে 4, 1-এর সাথে 2, এইভাবে আসলে সেমিফাইনালটা আসলে না, এটা ফিফা 4 আর্জেন্টিনা হারতে তো ফিফা 4টা পূরণ হতো, সেটা অন্য বিষয়। কিন্তু 4টা বড় দলে কিন্তু আপনার আসছে সেমিফাইনালে, এবং বিশ্বকাপ কিন্তু তার রং ফিরে পেয়েছে বলে আমি মনে করি যে এই সেমিফাইনালে 4টা বড় দল আসাতে এখন মূল বিশ্বকাপের যে রং, যে আপনার রস, যেই আমরা যে বিশ্বকাপের স্বাদ, ফুটবলের যে স্বাদ, আমার মনে হয় সেমিফাইনাল থেকে আমরা পাবো বলে আমার মনে হয়। কারণ আগের ম্যাচগুলো তো গ্রুপ পর্ব আগে থেকেই পেয়েছি কিন্তু সেমিফাইনালে আপনি দেখবেন অনেক ছোট ছোট টিম দুর্দান্ত খেলেছে। সাম্প্রতিক বিশ্বকাপগুলোর মধ্যে থেকে সেমিফাইনালে কিন্তু 4টা দলকে আমরা পাচ্ছি, যেটা মানে প্রত্যাশিত যে এই 4টা টিম বিশ্বকাপ ফাইনাল সেমিফাইনাল ফাইনালে আসবে। তো সেক্ষেত্রে আর্জেন্টিনা আসছে, ওদের ফ্রান্স আসছে, স্পেন আসছে, ইংল্যান্ড, এবং আমার মনে হয় এই রসের টইটুম্বর হবে এই সেমিফাইনাল ফাইনাল থেকে। জি, নয়ন ভাই, একটু আপনার কাছে জানতে চাই গোলগুলোর কথা যদি একটু বলি, যে প্রথম গোলটা যেভাবে ম্যাকঅ্যালিস্টার তিনি করলেন, এবং মেসির প্রথম 4 ম্যাচে কিন্তু কোনো অ্যাসিস্ট ছিল না, গত ম্যাচে এবং এই ম্যাচে আমরা 2 ম্যাচেই তার অ্যাসিস্ট দেখলাম, এবং আজকেরটা যেহেতু প্রথম গোলটা আমরা জানি যে সবাই কর্নার থেকে হয়েছে। মেসিকে আসলে কিভাবে সংজ্ঞায়িত করার আসলে কোনো জায়গা আছে কিনা, কারণ যদিও তিনি গোল পাননি, আমি যেটা বলছিলাম, মেসি কত দূর যেতে পারেন? মেসিকে আসলে সংজ্ঞায়িত করা আমার আপনার পক্ষে অনেক ডিফিকাল্ট। সো মেসিকে আমার কাছে হিউম্যান বিং মনে হয় না। সো যখনই সে পেনাল্টি 2টা মিস করেছে, তখনই আমার কাছে মনে হয়েছে যে সে হিউম্যান বিং। এবং আপনি দেখেন ম্যাকঅ্যালিস্টার কিন্তু খুব বেশি হাইটেড প্লেয়ার না, এবং সেটা কিন্তু প্ল্যানও ছিল। আপনি দেখেন সে নেয়ার পোস্টে এসে কিন্তু ফ্লিক করে বলটা, এবং আমি বলবো যে অসাধারণ একটা ফ্লিক করেছে, এবং সেইখান থেকে গোলকিপারের আসলে এটা মানে স্টপ করার মতো কোনো চান্সই ছিল না। সো যেটা বলছিলাম আমি প্রথম দিকে, যে মেসি কিন্তু 8 মিনিট পরে বল পেয়েছিল, এবং 2 মিনিটেই কিন্তু সে একটা গোল করিয়েছে। সো দ্যাট ইজ মেসি অ্যাকচুয়ালি। জি, অনেক সমালোচনা ইতোমধ্যে আর্জেন্টিনা দলকে নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে বলছে কমিটির টিম, অনেকে বলছে রেফারি। এই প্রশ্নটা আসলে একেবারে স্কালোনি পর্যন্ত চলে গেছে। স্কালোনিকেও জিজ্ঞেস করা হয়েছে যে কোনো সুবিধা এক্সট্রা পাচ্ছেন কিনা, বা ফিফা দিচ্ছে কিনা, বা রেফারিরা দিচ্ছে কিনা, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আজকের ম্যাচে এটা হলো যে লাল কার্ড নিয়েও কিন্তু একটা বিতর্ক ইতোমধ্যে আমরা দেখলাম, যে বিল এমবোলোর তিনি যদিও 2 হলুদ কার্ডে আসলে তার লাল কার্ডটা হয়েছে, তেমন মাঠ ছাড়তে হয়েছে কাঁদতেই। এইটা আপনার কাছে মনে হয় কিনা যে আসলে ঠিক ছিল, বা রেফারির এই ডিসিশনটা আপনি একমত, অন্তত টেকনিক্যালি যদি বলেন? দেখেন, আপনি প্রথমে কিন্তু ইয়েলো কার্ড আর্জেন্টিন প্লেয়ারকে দেওয়া হয়েছিল, পরে ভিআর থেকে কিন্তু এটা সিগন্যাল দেওয়া হয় যে তুমি এটা চেক করতে পারো। বাট চেক করতে গিয়ে যেটা দেখা গেল যে এটা সিমুলেশন, এবং এটা ভেরি ক্লিয়ার সিমুলেশন। সো আপনি লজ অফ দ্য গেম আছে ফুটবলে, আপনি কিন্তু সেই লজ অফ দ্য গেমেই মেনেই কিন্তু আপনি কার্ড দেন, বা ডিসিপ্লিনারি যে ইস্যুটা আছে সেটা ফলো করতে হবে। এখানে যেহেতু ভিআর চেক করেছে, এবং যেটা দেখা গেছে যে সে কিন্তু অনেকটা ডাইভ দেওয়ার সময় সে পাটা অপোনেন্টের পায়ে বাজিয়ে অনেকটা ডাইভ দেয়। সো এটা ক্লিয়ার সিমুলেশন ছিল। সো অ্যাকর্ডিং টু দ্যাট এটা পরিষ্কার ইয়েলো কার্ড। বাট
আনফর্চুনেটলি সে যেহেতু আগে একটা ইয়েলো কার্ড ছিল সেটা রেড কার্ডে পরিণত হয়। সো এখানে আমার মনে হয় যে এটা নিয়ে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না আমাদের, যেহেতু ল অনুযায়ী এইটাই হওয়া উচিত। যারা সমালোচনাকারী আছেন নিশ্চয়ই তারা বুঝতে পারছেন যে আসলে এই বিষয়টা নিয়ে অন্ততপক্ষে প্রত্যেকটা ম্যাচে যেহেতু আর্জেন্টিনার এক ধরনের গুঞ্জন কিংবা ডালপালা মেলছে, সেই জায়গাটা থেকে অবশ্যই অন্তত এই ম্যাচটাতে পরিত্রাণ পেতেই পারে আর্জেন্টিনা। চঞ্চল ভাই, আপনার কাছে জানতে চাই, হুলিয়ান আলভারেজের দ্বিতীয় গোলটা একটা দীর্ঘ সময় ধরে একেবারে লো ব্লকে সুইজারল্যান্ড যখন খেলছিল, গোল একেবারেই পাচ্ছিল না, একেবারে এক্সট্রা টাইমে গিয়ে শেষ পর্যন্ত গোলটা হয়। হুলিয়ান আলভারেজের এই গোলটাকে আপনি কিভাবে দেখবেন? একেবারে এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট গোল কিনা? বিশ্বকাপের ওর মধ্যে বেস্ট গোল হতে পারতো কিন্তু সালার গোলটা, যেটা জিকো ওদেন যে গোলটা দিল মিশরের, কিন্তু আনফর্চুনেটলি ওটা বাতিল হলো ইয়ার কারণে, ফাউলের কারণে। আলভারেজের গোলটা ছিল অবশ্যই বিশ্বকাপ সেরা গোল আমি এখন পর্যন্ত বলবো। এবং এই যেই মতো গোলটা করেছে, মানে একটা দলকে কিন্তু সে একটা জাতিকে কিন্তু স্বপ্ন দেখাচ্ছে, প্রাণ ফিরে পেয়েছে। ওইগুলো না হলেও কিন্তু আর্জেন্টিনা আমার মনে হয় না শেষ পর্যন্ত কি হতে পারতো। আলভারেজে কিন্তু তিনটা গোল হতো না, এবং আলভারেজে ওই গোলটাই কিন্তু একদম পুরো ম্যাচের সিচুয়েশন ঘুরে দিচ্ছে। এবং আজকে মেসিকে নিয়ে এত মাতামাতি, আর্জেন্টিনা এত উন্মাদনা আছে, এগুলো চলে গেছে, ওই একটা গোলে কিন্তু আপনার পুরো জিনিসটা চেঞ্জ করে দিচ্ছে। আমি যেটা নয়নের সাথে এবং একই সাথে তার একটা আত্মবিশ্বাস পাওয়ার একটা জায়গা ছিল, ব্যাপার ছিল, যেহেতু তিনি এইবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তার কোনো গোল ছিল না। এবং আজকে আমি তো মনে করি আলভারেজের গোলের পরে সেমিফাইনাল ফাইনালে আমরা অন্যরকম নতুন এক আলভারেজকে দেখতে পাবো। আমি যেটা নয়নের সাথে অ্যাড করতে চাচ্ছিলাম, দেখেন বিশ্বকাপের আইন আছে, ফিফা কিন্তু সে আইনই চলে এবং আপনার রেফারি সে আইনই চলে। আমরা অনেক সমালোচনা আলোচনা করতে পারি, কিন্তু আইনের গোলটা কিন্তু শেষ পর্যন্ত ফুটবলারই করে। আপনি যতই বিশ্বকাপের কমিটি বলেন, কমিটির আর্জেন্টিনা যাই বলেন, গোলটা তো মেসিকেই করতে হয়, গোলটা কিন্তু এমবাপ্পেকে করতে হয়। কাজে এখানে সুবিধা পাওয়ার কোনো কিছু নাই। রেফারি কী সুবিধা দেবে? আপনি গোল করতে না পারেন, রেফারিকে আপনাকে গোল বানিয়ে দিয়ে আসবে, কিংবা ফিফাকে আপনি গোল করে দিয়ে আসবে? কাজে এইসব দর্শক ক্ষেত্রে আবেগের জায়গা আমরা সমালোচনা করি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিশ্ব ফুটবল আমরা এই সব গোলের খেলা ফুটবল, আমরা এই ধরনের পরশ্রী কাতরতা কিংবা একটা বিশেষ দলের প্রতি, যে দলই হোক না কেন, দলের প্রতি অতিরিক্ত মাত্রায় আবেগ দেখাতে গিয়ে আসলে আলটিমেটলি আপনার কাছে মনে হয় কিনা যে আসলে খেলার যে অনুভূতিটা, খেলা দেখার যে মজাটা, সেখান থেকে আমরা হয়তো বা বঞ্চিত হচ্ছি। আমি এক্ষেত্রে একটু বাংলাদেশের দর্শকদের কথা বিশেষ করে বলবো। আপনি দেখবেন 4 বছর পর পর বাংলাদেশের দর্শকরা এমনভাবে মানে উন্মাদনা সৃষ্টি করে নিজেদের মধ্যে, মনে হয় যে বাংলাদেশ খেলছে, আর শুধু বাংলাদেশ ওখানে নেই। আমরা সেই রাত জেগে আর্জেন্টিনা খেলা দেখি, ব্রাজিলের খেলা দেখি, কেউ ফ্রান্সে, কেউ জার্মানির, কিন্তু এই দর্শকরা কিন্তু কখনো ঢাকা স্টেডিয়ামে কিন্তু খেলা দেখে না, আবার অন্য খেলা দেখতে যায় না। তাহলে সেক্ষেত্রে আপনি অন্য দেশের প্লেয়ার দিনে যে মেসি কিন্তু মাতামাতি করেন, আপনি চিন্তা করেন না কেন, আপনি সমর্থন দিচ্ছেন না কারণ বাংলাদেশকে, আপনাদের মধ্যে একটা মেসি, আমাদের জন্য একটা মেসি, একসময় ওয়ার্ল্ড কাপ দরকার নেই আমাদের, অন্তত আমরা এশিয়ান পর্যায়ে যায় কোনো মেসি আমাদের বাংলাদেশে কোনো প্লেয়ার, সেই উৎসাহ কিন্তু আমাদের দর্শকরা দেয় না। আপনি দেখেন বাংলাদেশের কোম্পানিগুলো এই যে ওয়ার্ল্ড কাপ ফুটবল বলকে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। আমি তো মানে একটা ইয়াতে পরিশ্রম দেখলাম, প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বিজ্ঞাপন খাতে বিভিন্নভাবে। তো সেক্ষেত্রে বাংলাদেশে এই কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশ ফুটবল উন্নয়নের জন্য, দেশে খেলাধুলা উন্নয়নের জন্য যাচ্ছে না, তারা সেই বিদেশি নির্ভরতা কিন্তু করে যাচ্ছে। কাজেই আমি বাংলাদেশের দর্শকদের একটা জিনিস কথা বলবো যে আপনারা যতই আর্জেন্টিনা ফুটবলটা বোঝেন, ফুটবলের খেলা দেখেন, ফুটবলের সৌন্দর্যের উপভোগ করেন, কিন্তু কে কার দল, কে কোন প্লেয়ারের দল, কোন কমিটির দল, এগুলো ভেদাভেদ সৃষ্টি না করে, হ্যাঁ মেসি ভালো খেলছে, ওদিকে যারা ব্রাজিল ভালো খেলছে, আপনি ফুটবলের সৌন্দর্য উপভোগ করেন, নিজের আনন্দিত হন আর কি। এক্স্যাক্টলি। নয়ন ভাই, আমরা একটু ইংল্যান্ড এবং নরওয়ের ম্যাচের দিকে একটু তাকাতেই পারি। নরওয়েকে আমরা যতটুকু দেখলাম, নরওয়ে 1 গোলে এগিয়ে ছিল, শেষ পর্যন্ত তারা এই ম্যাচটাও অতিরিক্ত সময় গড়িয়েছে এবং আর ইংল্যান্ড জিতে নিয়েছে। এবং আমরা যেটা লক্ষ্য করলাম যে দ্বিতীয়ার্ধে কিন্তু পুরোটা সময় জুড়ে নরওয়ের একটা দারুণ আধিপত্য ছিল। আলটিমেটলি কি শেষ পর্যন্ত আমরা যেটা বলি যে আসলে বড় দলগুলো বড় ম্যাচগুলোতে আসলে যেভাবেই হোক ম্যাচটা বের করে নিয়ে আসে, সেটাই কি হলো কিনা শেষ পর্যন্ত? আমার কাছে মনে হয়েছে যে নরওয়ে এবং ইংল্যান্ডের ম্যাচটা খুব বেশি হাই ইন্টেন্স ছিল না এবং সুযোগও ছিল না, যেহেতু অনেক টেম্পারেচার অনেক হাই ছিল, অলমোস্ট অ্যারাউন্ড 40 ডিগ্রি সেলসিয়াস, এবং হিউমিডিটি অনেক বেশি ছিল, যার কারণে আপনি দেখবেন দু টিমই কিন্তু খুব বেশি হাই প্রেস করা বা কাউন্টার প্রেস করা সেটা কিন্তু ছিল না দু দলের মধ্যে। এবং হাল্যান্ডকে নিয়ে আমরা সবাই আশাবাদী ছিলাম, কিন্তু ইংল্যান্ড যেটা করেছে, অলমোস্ট হাল্যান্ড যতক্ষণ ছিল ততক্ষণ তাকে কিন্তু মার্ক করে রেখেছে। হ্যাঁ, সো সেখানে কিন্তু খুব বেশি সুযোগ পায়নি, হয়তো দু একটা হেড দিয়েছে, বাট যে গোল করার মতো যে অপরচুনিটি সেটা কিন্তু হাল্যান্ডকে দেয়া হয়নি অ্যাকচুয়ালি। এবং আপনি দেখেন হাল্যান্ডই যখন আসছিল তার সাথে ফিজিক্যাল ইংল্যান্ডের প্লেয়াররা, মানে কি বলবো, যে অনিচ্ছাকৃত হইলো বা ইচ্ছাকৃত হইলেও তার সাথে ডুয়েসে যাচ্ছে। তিনি যেখানে নায়ক হতে পারতেন তিনি কিন্তু খলনায়ক হয়ে গেছেন। ইতোমধ্যেই
একেবারে নির্ধারিত সময় গোল দিয়ে দিয়েছিল কিন্তু আপনার নরওয়ে 2-1 ব্যবধানে এগিয়ে যেতে পারতো, এবং যেহেতু অতিরিক্ত সময় গেছে অর্থাৎ ওই গোলটা হলে, যে গোলটা হল্যান্ডের হলুদ কার্ডের কারণে বাতিল হয়েছিল, পুরো গোলটা কিন্তু দিয়ে দিয়েছিল। পরবর্তী ভিআরে হল্যান্ডের যেহেতু ফাউল করেছিলেন হল্যান্ড অ্যান্ডারসনকে, সেই জায়গাটা থেকে হল্যান্ডের আপনি যেটা বলছিলেন যে শেষ পর্যন্ত একটা পেশি শক্তির ব্যবহার কিন্তু আমরা লক্ষ্য করেছি। না, অফকোর্স। আর আমি যেটা বলবো যে আপনার গোলকিপার যে নিল্যান্ড, সে কিন্তু আপনার ব্রাজিলের সাথে দুর্দান্ত পারফরমেন্স করেছে, এবং তার পারফরমেন্সে আলো কিন্তু পুরা আমাদের আলোকিত করেছে ফুটবল যারা দর্শক রয়েছে। বাট এখানে দেখেন সেকেন্ড গোলটা, এটা একটা সিলি গোল এবং ভেরি ইজি সেভ কিন্তু ছিল। হ্যাঁ, এবং সেটা সে গ্রিপ করতে পারেনি, বা একটা কাপ বলে টেকনিক্যাল যদি আমি গোলকিপিং পার্সপেক্টিভ থেকে দেখি, এবং সে কিন্তু একটু বলের থেকে আগে সরে যায়, মানে আগেই চলে যায় বলে, যার কারণে টাইমিংটা এইবার অন্ততপক্ষে আমরা প্রচুর পরিমাণে ডিফ্লেক্টেড শটে গোল দেখছি। সেটা আসলে বলের, আমি জানি না বলের কোনো কারিগরি বিষয় আছে কিনা, সেখানে জড়িত কিনা, নিশ্চয়ই আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা আলোচনা করছি বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ নিয়ে এবং যে গত দিনে যে ম্যাচগুলো হয়েছে সেইগুলো নিয়ে। আমি যে একটা প্রশ্ন ছিল, নন ভাই নিশ্চয়ই আপনি ভালো বলতে পারবেন, এবারের বিশ্বকাপে যে পরিমাণে গোল হয়েছে সব রেকর্ড তো ছাড়িয়ে গেছে, এর মধ্যেই গোলরক্ষকরা কিন্তু আলাদাভাবে নজর কেড়েছেন এবং প্রচুর পরিমাণে ডিফ্লেক্টেড শটে আমরা গোল দেখতে পাচ্ছি, অর্থাৎ ঠিকমতো গ্রিপও করতে পারছেন না। সবই হয়েছে, মানে বলে এর অবদানটা কি, যে ট্রাইন্ডার কথা যেটা বলছি। দেখেন, একটা বলের পেস যখন 80 থেকে 100 কিলোমিটার পার আওয়ার হয়, তখন কিন্তু বলের গতি প্রকৃতি চেঞ্জ হতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে স্ট্রাইক করে তারও টেকনিক্যাল কিছু বিষয় আছে, যে বলটাকে সে যদি একটু মানে কাঁপাতে চায়, যেটা বলি বাংলা, যদি বাংলায় বলি, তো সে কিন্তু সেই টেকনিক দিয়ে যদি সেভাবে মারতে পারে, স্পেশাল ইন স্টেপে যদি বল মারে, এবং বলের গতি যদি 80 থেকে 100 এর মধ্যে হয় পার আওয়ারে, সেই ক্ষেত্রে কিন্তু বল কাঁপতে পারে, এবং সেইটাই কিন্তু আমরা দেখেছি। বেশ কয়েকটা বল রিফ্লেক্টেড হয় গোলকিপার কাছ থেকে বের হয়ে কিন্তু আমরা দেখেছি। এবং আমার মনে হয় লাস্ট ম্যাচে আমরা একটা বল দেখেছি, গোলকিপার সাইডে ডাইভ দিয়ে বল ধরতে পারতো, বাট এইখানে দিয়ে সে কোনো রকম বলটাকে সেভ করেছে। সো এইটাই আসলে মূল কারণ। জি, একটু চঞ্চল হয়ে যেতে চাই। চঞ্চল ভাই, সেমিফাইনাল লাইন আপ, আপনি যদি বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতে ছিলেন অবশ্যই বলবো। সেমিফাইনাল লাইন আপটা কি মনে হচ্ছে ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড? আমার প্রেডিকশনে যে আমি যেটা মনে করি যে ফ্রান্স যে পর্যায়ে আসছে এবং ফ্রান্স যে দুর্দান্ত ফুটবল খেলছে, তার সাথে আপনার খেলবে হলো স্পেন। স্পেনের খেলা আমরা দেখতেছি, ফ্রান্সের খেলা দেখছি এমবাপ্পে, এবং ফ্রান্সের সামনে আমার মনে হয় না স্পেন পাত্তা পাবে, এবং সেক্ষেত্রে ফ্রান্স ফাইনালে যাবে। এদিকে আমি মনে করছি আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারাবে, এবং এটা সিএসএলের আর একটা পুনরাবৃত্তি হতে পারে, আর্জেন্টিনা হারাবে, দুদলই ফাইনাল খেলবে, এবং সেক্ষেত্রে অনেকে হয়তো একটু মন খারাপ করবেন, আর্জেন্টিনাকে আমি বিজয়ের তালিকা দেখছি না, আমি রাখছি ফ্রান্সকে, ফ্রান্স এবার চ্যাম্পিয়ন। জি, নিশ্চয়ই, মানে যেভাবে খেলছে আসলে নিশ্চয়ই এই মুহূর্তে ফ্রান্সকে ধরা যেতেই পারে, কিন্তু স্পেনকেও আসলে ছোট করে দেখার উপায় কতটুকু আছে আমি জানি না। লাস্ট যে খেলাটা খেলেছে, পাশাপাশি স্পেন কিন্তু ইউরো বলুন কিংবা এগুলো কিন্তু ছোট করে দেখছি না, কিন্তু প্রতিপক্ষ ফ্রান্সের অবস্থা চিন্তা করেন আপনি। স্পেন খুব ভালো দল, কিন্তু পাশাপাশি ফ্রান্সের অবস্থা চিন্তা করেন, সেই কন্টেস্টে আমি বলছি যে আমার কাছে মনে হয় যে ফ্রান্স ফাইনালে যাবে। এদিকে খুব কমন একটা প্রশ্ন থাকে, খুব কমন একটা আক্ষেপের জায়গাও থাকে যে বাংলাদেশ আদৌ, যেহেতু যদিও এটাও সত্য যে এখনো পর্যন্ত আসলে এশিয়ার লেভেলেই বাংলাদেশ যায়নি, বিশ্বকাপ তো অনেক দূরের স্বপ্ন বটেই, তারপরও সেই স্বপ্নটা আমরা কবে দেখতে পারবো, কিন্তু কেন দেখতে পারি না আসলে? আমি স্বপ্ন দেখতে চাই না বিশ্বকাপ, আমি স্বপ্ন সেই বাস্তবতা বাংলাদেশে আমরা যোজন দূরত্বে আছি। আমি স্বপ্ন দেখছি যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় খেলাধুলা হবে, শুধু ফুটবল না, সব খেলাধুলা হবে। এই জন্য শুধু সুযোগটা সৃষ্টি করে দেওয়া উচিত। আমি মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি 17 বছর ইংল্যান্ডে ছিলেন, উনি ইংল্যান্ডের প্রত্যেকটা দেখেছেন, ওদের স্পোর্টস স্ট্রাকচারটা দেখেছেন। উনি শুধু যে ওনার যেহেতু একটা দল আছে, দলের বিভিন্ন একদম পুরো তৃণমূল পর্যায়ে ওনার কমিটি আছে, যে প্রত্যেকটা গ্রামের যে বিএনপি কমিটি আছে, ছাত্র যুবদল আছে, ওদের মাধ্যমে হলো যে তোমরা তোমাদের স্কুলের মাঠটাকে ঠিক রাখো, উপজেলা বিএনপি তোমাদের উপজেলার মাঠ ঠিক রাখো। এইভাবে সারা বাংলাদেশের মাঠগুলো যদি ঠিক থাকে, আমাদের ধারণা বাংলাদেশে প্রচুর ফুটবলার বিভিন্ন খেলা বেরোবে, বাংলাদেশ খেলবে, আমরা সাফের গন্ডি পেরিয়ে হয়তো আপনার এশিয়ান পর্যায়ে যাবো, ওটাকে আমি স্বপ্ন দেখছি। কিন্তু তার জন্য উদ্যোগ নিতে হবে, পরিকল্পনা থাকতে হবে, শুধু পরিকল্পনা থাকলে হবে না, বাস্তবে কাজ শুরু করতে হবে। প্রত্যেক মাঝে মাঝে কমিটি ফুটবল ফেডারেশন নির্বাচন 4 বছর পর আমরা দেখি একজন এসে 2022 সালে, যেমন সালাউদ্দিন সাহেব বলছিলেন 2022 সালে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, উনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন। এবার কমিটি আসে, তাবিদ সাহেব আসছেন, ওনাদের কী পরিকল্পনা কী আছে না আছে যায় না, শুধু এক
হামজাকে নিয়ে বিদেশি এক প্লেয়ারকে নিয়ে এসে ওরা হাইপ তোলার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশে কোনো হামজা তো ওরা তৈরি করতে পারছে না, সেই পাইপলাইনও নাই, আমাদের প্ল্যানও নাই। আপনি জেলা লিগ বন্ধ, স্কুল ফুটবল বন্ধ, পাইনিয়ার ফুটবল বন্ধ, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খবর নেই। এইভাবে তো আপনি ফুটবলকে গলাটিপে হত্যা করছেন, শুধু আপনি নিশ্চয়ই আমরা খুব অচিরেই দেখতে চাই যে আসলে একটা শক্তিশালী পাইপলাইন বলুন কিংবা একটা কার্যকরী পদক্ষেপ অবশ্যই বাফুফের কাছে দেখতে চাই। একদম সময় শেষ হয়ে গেছে। নয়ন ভাই, এক কথায় বলবেন চঞ্চল ভাইয়ের সাথে আপনি একমত কিনা? প্রেডিকশনের কথা বলছি, সেমিফাইনাল ফাইনাল। অলমোস্ট একই, কিন্তু ফাইনালে আমি বলবো যে এনিবডিস ম্যাচ। ফাইনাল তো ফাইনালি, আমি ফাইনালে আর্জেন্টিনা আর ফ্রান্সকে এগিয়ে রাখবো সাম্প্রতিক যে পারফরমেন্স চারটা টিমের। বাট ফাইনালে এই দুটো টিম যদি যায়, এখানে আমার কাছে মনে হয় যে হয়তো বা এক্সট্রা টাইমে ম্যাচটা যেতে পারে। উই নেভার নো। যদিও ফ্রান্স সোফার যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত দারুণভাবে খেলে যাচ্ছে, তারপরও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অন্তত সেমিফাইনালের যে প্রেডিকশন মিলে কিনা আপনার, আমার বাজে কিন্তু ফ্রান্সের দিকে, সেই প্রত্যাশা অবশ্যই থাকবে। দর্শক, শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।